দেখ, আমরা আজকে পড়বো হলো C++। C++ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা মিডল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারিস, যেটা হচ্ছে খুব প্রচুর পরিমাণে ইউজ করা হয় C++ ল্যাঙ্গুয়েজটা। বেসিক্যালি কারণ C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইউজ করে, সেই জন্য C++ ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ইউজ করা হয়। এটা বলতে পারি যে C++ ইজ এ ভেরি ক্লোজ টু হার্ডওয়্যার। তাই জন্য কী হয়, আমরা অনেক বেশিভাবে লো লেভেলে কাজ করার চান্স পাই। লো লেভেল বলতে মানে মেমোরি ম্যানেজমেন্ট দিয়ে আমরা খুব ভালোভাবে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করার সময় মেমোরি ম্যানেজমেন্ট করাটা, যেটা হচ্ছে ধর কোনো একটা সফটওয়্যারের বা কোনো একটা হার্ডওয়্যারের সব থেকে কোর পার্ট, তো সেই কোর পার্টকে অ্যাক্সেস করি। তাই জন্য আমরা C++ কী করছে, অনেকটা লো লেভেলে গিয়ে কাজ করতে পারে। তাই C++কে বলা হচ্ছে যে হার্ডওয়্যারের খুব ক্লোজ পার্সপেক্টিভে C++ ল্যাঙ্গুয়েজটা সে কাজ করতে পারে, সেই জন্য C++ ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। আর এক্ষুনি বললাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলেও C++ ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। প্রচুর ডেভেলপার্সরা C++ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কারণ এটা খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড, সেই জন্য অনেক সময় ইউজ করা হয়। তারপরে ধর আর C++-এর ক্ষেত্রে তুই ধর বিভিন্ন রকম ডিফারেন্স আমরা C++ দিয়ে বুঝতে পারি, যেমন ধর ডিফারেন্স বিটুইন কম্পাইলার, লিঙ্কার আর লোডারের মধ্যে ডিফারেন্স। তারপরে ধর বিভিন্ন ডেটা টাইপসের মধ্যে স্টোরেজ ক্লাসেস, ভ্যারিয়েবল টাইপস, এরকম অনেক কিছু আমরা C++-এ খুব ইজিলি আর ভালোভাবে শিখতে পারি। তো C++-এর প্রথমেই যেটা আমরা শিখবো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কী, বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ফিচার্সগুলো কী। সেগুলো হচ্ছে এক একটা করে আমি নোট ডাউন করেছি যে অবজেক্ট ওরিয়েন্টেডের ফিচার্সগুলো কী আছে। ফার্স্ট হচ্ছে অবজেক্টস বলতে পারিস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সব থেকে বেসিক ইউনিট, কারণ ডেটা আর ফাংশন এই দুটোকেই অপারেট করে কি অবজেক্ট। যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা ডেটা ইউজ করি, যেটাকে ডেটা মেম্বার্স বলি, ফাংশনস ইউজ করি যেগুলোকে মেথডস বলি। সেই মেথডস বল কি ডেটা মেম্বার্স বল, সবাইকেই কিন্তু অবজেক্ট অপারেট করতে পারে। তাই অবজেক্ট হচ্ছে অ্যাজ এ ইউনিট কাজ করে কোনো প্রোগ্রামের মধ্যে। নেক্সট হচ্ছে ক্লাস কি বলছে, ক্লাস বলতে পারিস ক্লাস হচ্ছে ডিফাইন করে বলতে পারিস ব্লু প্রিন্ট, মানে অবজেক্টের ক্ষেত্রে একটা ব্লু প্রিন্ট বলতে পারিস ক্লাসকে। কেন? কারণ ক্লাসের মধ্যেই আমরা সব কিছু জানতে পারি। ক্লাস ডিফাইন করে দিচ্ছে যে সেই ক্লাসের মধ্যে দিয়ে আমরা ডেফিনেশন পাই যে ক্লাসের নাম কি আছে, বা ক্লাসের মধ্যে কোন অবজেক্ট আছে, সেই অবজেক্ট কী কাজ করে, বা সেই ক্লাসের মধ্যে কী কী অপারেশনস হচ্ছে, সেই সব কিছু বা সেই অপারেশনসগুলো কোন অবজেক্ট দিয়ে পারফর্ম করা হচ্ছে, এই পুরো ডিটেলস আমরা পাই ক্লাসের মধ্যে। তো এই ক্লাস হচ্ছে আমার অবজেক্টের ব্লু প্রিন্ট, যে ক্লাস অবজেক্টকে পুরোপুরি ডিফাইন করে কে ক্লাস, যে কোন অবজেক্টটা কী কাজ করছে, ওই অবজেক্টের মধ্যে দিয়ে কী ডেটা পাস হচ্ছে, ওই অবজেক্টে কী রাখা হচ্ছে, অবজেক্টটা কী কাজ করবে, সব কিছু কিন্তু ডিফাইন হয় ক্লাসের মধ্যে। নেক্সট হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন বলতে পারিস যে হাইড করা, ডেটা হাইড করা। মানে কীরকম, মানে ধর অ্যাবস্ট্রাকশন আমরা করি কারণ ধর কিছু এসেনশিয়াল ইনফরমেশন যেটা আমরা আউটসাইড ওয়ার্ল্ডকে বলতে চাই না, তো সেটাকে আমরা হাইড করে রাখি। যেমন ধর যখন তুই গুগল টাইপ করে এন্টার মারিস, তখন যখন তুই গুগলটা টাইপ করে এন্টার দিলি, বা ধর গুগল বাদ দে, ধর ফেসবুক টাইপ করে তুই এন্টার দিলি, তো সাথে সাথে ফেসবুকের ওয়েব পেজটা খুলে দেবে, তাই তো? কিন্তু তোকে কি দেবে যে ফেসবুকের ওয়েব পেজটা খোলার জন্য তোর কি প্রোগ্রামিং চলছে ব্যাকগ্রাউন্ডে, বা কোন ইউআরএল জেডিবিসির কানেকশানটা কি আছে, বা আমার ওয়েব সার্ভার বল, বা ইন্টারনেটের সঙ্গে ওই ইউআরএলের কানেকশান কীভাবে করলাম, প্রোগ্রামিংয়ে কী কী লেখা ছিল, কিভাবে তুই লগ ইন পেজ অবধি গেলি, এই যে ডিটেলসগুলো, এগুলো কি তুই পাবি না। তুই জাস্ট ফেসবুকটা লিখে সার্চ বাটনটা যে টার্গেট হিট করলি, তো সার্চ বাটনটা কি তোকে ফেসবুকের পেজটা খুলে দিল। তার মানে যে ভিতরে যতগুলো ব্যাকগ্রাউন্ডে যে ডিটেলসগুলো আছে, ওই
তোর তোর সার্চ বাটনটা হিট করার থেকে ফেসবুকের ওয়েব পেজটা খোলা অবধি যতটা কাজ ব্যাকগ্রাউন্ডে চলছে সেই কাজটা কিন্তু তুই দেখতে পাচ্ছিস না, কারণ সেটা কিন্তু হিডেন আছে। এই ব্যাপারটা কি বলা হয় ডেটা অ্যাবস্ট্রাকশন, যেটা আমি কি করি আমার যেগুলো পার্সোনাল ওয়ার্ক বা আমার যেগুলো এসেনশিয়াল ইনফরমেশন সেগুলোকে আমি আমার মানে আমার আউটসাইড ওয়ার্ল্ডকে জানতে দেবো না, কারণ সেটা দেখে হয়তো কেউ কপি করে নিতে পারে, আমার প্রোগ্রামটা দেখে অন্য কেউ কপি করে সেটাকে অন্য কোথাও ইউজ করে ফেলতে পারে, তাই না? তো সেটা আমার কাছে এসেনশিয়াল ইনফরমেশন, সেটা আমি কেন কখনোই চাইবো না যে আউটসাইডের কোনো লোক সেটা জানতে পারুক। তো এটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। এর সাথে হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন বলতে হাইডিং বলবো না, এনক্যাপসুলেশন হচ্ছে কিছুটা রেস্ট্রিকশন এনে দেওয়া। মানে ধর কোনো ডেটাকে আমি কোনো একটা স্পেসিফায়ার লাগিয়ে দিলাম, যেমন সি তো নিশ্চয়ই তোরা করেছিস যখন C++ পড়ছিস, আশা করছি। সির ক্ষেত্রে আমরা কী করলাম, দুই রকম স্পেসিফায়ার ইউজ করতে পারতাম, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। তো যদি কেউ না জেনে থাকিস আমি একদম বেসিক থেকে বলে দিচ্ছি, তাও যে আমরা কি করতে পারি, এনক্যাপসুলেশন মানে আমরা কোনো ডেটার আগে বা কোনো ফাংশনের আগে কিছু স্পেসিফায়ার বসাতে পারি, যেটাকে বলা হয় অ্যাক্সেস স্পেসিফায়ার্স। এরা কি করে, ওই মেম্বারটাকে কে অ্যাক্সেস করতে পারবে বা কারা অ্যাক্সেস করতে পারবে সেই সেই রেসপন্সিবিলিটিটা দিয়ে দেয়। মানে যদি আমি ধর কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তাকে পাবলিক ডিক্লেয়ার করলাম, পাবলিক স্পেসিফায়ার তার আগে লাগালাম, তার মানে পাবলিক মানে কি, যে কেউ ওই প্রোগ্রামে হোক, ওই ক্লাসে হোক, ওই ফাংশনে হোক, ক্লাসের বাইরে হোক, যে কোনো জায়গা থেকে যে কোনো লোক কিন্তু যেহেতু পাবলিক ডিক্লেয়ার করেছে, যে কেউ ওটাকে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু ওটাকে যদি আমি প্রাইভেট করে দিতাম তাহলে কিন্তু বাইরের কেউই সেটাকে অ্যাক্সেস করতে পারতো না। আমার প্রোগ্রামে বা আমার ক্লাসের যে অবজেক্ট আছে শুধুমাত্র ওই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারতো, বাকি কেউ করতে পারতো না। তার মানে আমি কি করলাম, পুরোপুরি ওই ডেটাটাকে অ্যাক্সেস করার ব্যাপারটাকে পুরো রেস্ট্রিক্ট করে দিলাম, জাস্ট একটা কিওয়ার্ড বসিয়ে, প্রাইভেট। তার মানে এই জিনিসটা হচ্ছে আমার এনক্যাপসুলেশন, মানে আমার ডেটাটাকে কোথাও একটা বাইন্ড করে রাখলাম, যে আমার ডেটাটাকে আমি যে চাইবো সেই দেখতে পাবে, অন্য কেউ দেখতে পারবে না, অ্যাক্সেসটাকে রেস্ট্রিক্ট করে দিলাম। এটাকে বলা হয় এনক্যাপসুলেশন। এরপর হচ্ছে ইনহেরিটেন্স কি, ইনহেরিটেন্স হচ্ছে যখন একটা ক্লাস অন্য কোনো ক্লাসকে এক্সটেন্ড করে, তখন আমাদের কি হয়, ধর যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ধর আমার কাছে আছে একটা ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। এবার ধর ক্লাস সি এক্সটেন্ড করেছে ক্লাস বি কে, মানে ক্লাস সি এর জন্য ক্লাস বি হচ্ছে ওর প্যারেন্ট ক্লাস, আবার ক্লাস বি এক্সটেন্ড করেছে ক্লাস এ কে, মানে ক্লাস বি এর জন্য ক্লাস এ হচ্ছে ওর প্যারেন্ট ক্লাস, আর ক্লাস এ এর জন্য ক্লাস বি হচ্ছে ওর চাইল্ড ক্লাস। যেমন ধর যদি আমি রিয়েল টাইম এক্সাম্পল দিই, মানে ধর তোর মা বাবা আর তুই, সেখানে ওরা হচ্ছে তোর প্যারেন্ট আর তুই হচ্ছে তোর চাইল্ড। এবার আমরা সবাই জানি যে নর্মালি বলে যে ছেলেমেয়েরা বা মা বাবার মতো দেখতে হয়, বা বাবার মতো দেখতে হয়েছে, মার মতো চোখ, বাবার মতো তার ফেস কাটিং, হয়তো মার মতো তার হেয়ার্স, মানে একই জনের থেকে এক একটা জিনিস বা এক একটা ফিচার ইম্পোর্ট করেছিস, তাই না? ধর এরকম একটা চাইল্ড আছে, তার দুজন প্যারেন্ট, তা সেই দুজন প্যারেন্টের থেকে তার কিছু না কিছু ফিচার্সে এক্সটেন্ড করেছে। ঠিক সেরকমভাবেই এখানে ক্ষেত্রে ইনহেরিটেন্সটা কাজ করে, যে ধর যদি ক্লাস বি ক্লাস এ কে এক্সটেন্ড করে, তাহলে ক্লাস এর যা মেম্বার্স আছে বা যে মেথডস আছে সবাইকেই ক্লাস বি কিন্তু এক্সটেন্ড করতে পারবে, বা বলতে পারি সবাইকেই কিন্তু ক্লাস বি ইউজ করতে পারবে, কারণ যেহেতু বি এর প্যারেন্ট হয়ে গেছে এ, যেহেতু ওকে ও এক্সটেন্ড করেছে তাই জন্য বি এর প্যারেন্ট হয়ে গেছে এ, যেহেতু এ হচ্ছে ওর প্যারেন্ট তাই প্যারেন্টের সব গুণগুলোই ও পাবে। আবার হয়তো ওর নিজস্ব কিছু এক্সট্রা গুণ থাকবে, যেমন ধর আমি এক্ষুনি এক্সাম্পল দিচ্ছিলাম চাইল্ড আর প্যারেন্টের, রিয়েল টাইম চাইল্ড প্যারেন্টের, তো
তো প্যারেন্টের বেশ কিছু ফিচার্স চাইল্ডের কাছে এসে যায় বা চাইল্ড এক্সটেন্ড করে নেয়, তাই না? কিন্তু চাইল্ডের নিজস্ব কিছু থাকতে পারে, যেমন ধর ধর মা খুব ভালো গান করতো আর বাবা হয়তো খুব ভালো গান করতো, তো জেনারেলি নর্মালি কি হয় যে তার চাইল্ডও খুব ভালো গান করতে পারে, বাট তার মানে এমন কথা তো আসছে না যে সে নাচ করতে পারবে না। তবে নাচ করাটা হয়তো তার নিজস্ব ট্যালেন্ট, যেটা তার নিজের কাছে আছে, বাট গান করাটা সে ইনহেরিট করেছে কাদের কাছ থেকে? তার প্যারেন্টের কাছ থেকে। তো এইখানে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ইনহেরিটেন্সের ক্ষেত্রে ঠিক সেম জিনিসটা হয়। ক্লাস বির কাছে হয়তো নিজস্ব ডেটা মেম্বার্সও আছে, নিজস্ব মেথডসও আছে, কিন্তু যেহেতু ও ক্লাস এ কে ইনহেরিট করে নিচ্ছে, তাই জন্য ক্লাস এর যে ডেটা মেম্বার্সগুলো আছে বা যে ফাংশনসগুলো আছে তাদেরকেও ইনহেরিট করে নিতে পারে, তাহলে সেগুলোকেও চাইলেও ইউজ করতে পারবে। সেমভাবে সি এর কথা যদি বলিস, তাহলে বি হচ্ছে সি এর প্যারেন্ট ক্লাস আর সি হলো গিয়ে বি এর চাইল্ড ক্লাস, তাই না? তাহলে সেইভাবে দেখতে গেলে সিও চাইলে বি এর যে ফিচার্সগুলো আছে, মানে বি এর যে মেম্বার্সগুলো ডেটা মেম্বার্সগুলো আছে বা বি এর যে ফাংশনসগুলো আছে সবাইকে অ্যাক্সেস করতে পারবে, ইউজও করতে পারবে, বা যেহেতু ও এটাকে ইনহেরিট করে নিয়েছে। আর সি এর হয়তো নিজস্ব বেশ কিছু নিজস্ব থাকতে পারে, ফাংশনস বল, অপারেশনস বল, যেগুলো হচ্ছে সি এর নিজস্ব। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। নেক্সট হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম পলিমর্ফ ওয়ার্ডটা থেকে এসছে। পলিমর্ফ ওয়ার্ডটার মানে হচ্ছে পলি মানে কি অনেকগুলো বা মেনি, আর মর্ফ মানে হচ্ছে কি বলবো, মর্ফ মানে হচ্ছে বলতে পারিস স্টেটস, যে যে স্টেটসের থেকে বড় যে যদি বলি ফর্ম, মানে ধর পলিমরফিজম মানে মেনি ফর্মস, মানে ধর কোনো একটাই ফাংশন বা একটাই জিনিসের অনেকগুলো ফর্ম যদি আমি তৈরি করতে পারি। তো সি প্লাস প্লাসের ক্ষেত্রে এটা সম্ভব হয় যে পলিমরফিজম ইউজ করা হয়, মানে কোনো একটা ফাংশনের হয়তো একটাই ফাংশন নেম বাট তার অনেকগুলো ফর্মে। যেমন ধর সি যখন আমি পড়তাম, আমি সেম নেমে দুটো কি তিনটে ফাংশন নেম কিন্তু লিখতে পারতাম না। আমি যদি ফার্স্ট ফাংশনটা ফাংশন 1 লিখি, তাহলে তারপরে ফাংশনটা ফাংশন 2 লিখতে হতো, তারপরে ফাংশন 3। আমি কিন্তু ফাংশন 1 দিয়ে তিনখানা ফাংশন কিন্তু লিখতে পারতাম না, কারণ সি সি এর ক্ষেত্রে পলিমরফিজমটাকে ও অ্যাকসেপ্ট করে না। কিন্তু এখানে মানে আমার সি প্লাস প্লাসের ক্ষেত্রে পলিমরফিজম যে ফিচারটা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়। তাই জন্য ধর আমি চেষ্টা করব, আমি ধর পরে এগুলো সবগুলোই একটু খুব ডিটেলসেও দেখবো, আজকে জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি তোদেরকে, যে পলিমরফিজমের ক্ষেত্রে দেখতে পারবো আমরা সি প্লাস প্লাসে যারা হয়তো একটাই ফাংশনকে, মানে ফাংশন নেম হয়তো সেম, ফাংশন নেম হয়তো ফাংশন, বাট তুই সেটাকে কিছুটা চেঞ্জ করে করে বিভিন্ন রকম করে ইউজ করতে পারছিস, বিভিন্ন রকম ফর্মে ইউজ করতে পারছিস। হয়তো আমি রিটার্ন টাইপ চেঞ্জ করে দিলাম, বা হয়তো আমি আর্গুমেন্ট লিস্ট চেঞ্জ করে দিলাম, মানে কোনোভাবে একটাই ফাংশনের অনেকগুলো ফর্ম দেখতে পাওয়া যেতে পারে। এই ফিচারটাকে বলা হচ্ছে পলিমরফিজম। আচ্ছা, তারপরে হচ্ছে ডিনামিক বাইন্ডিং। দেখ, ডিনামিক বাইন্ডিংটা হচ্ছে ধর বেসিক্যালি ধর আমি কোনো একটা ফাংশনকে কল করছি, সেই ফাংশনটা কল করার পর সেটা এক্সিকিউশন অবধি যে কি বলবো, যে পাথটা বা একটা কল হওয়ার থেকে সেটা এক্সিকিউট হলো, এই যে প্রসেসটা, এই যে লিঙ্কটা তৈরি হচ্ছে, সেই লিঙ্কটাকে বলি আমরা ডিনামিক বাইন্ডিং। এবার কেন ব্যাপারটা বলা হচ্ছে, মানে ধর আমার একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা রান হচ্ছে, রান কিভাবে হয়, 1 by 1 স্টেটমেন্টস রান হয়ে থাকে, তাই না, বা এক্সিকিউট হয়ে থাকে। তো যতক্ষণ না অবধি আমি কোনো একটা ফাংশন কল অবধি আসছি, ততক্ষণ কি আমি জানি? ততক্ষণ আপনি জানি না যে কোনো একটা ফাংশন কল হতে চলেছে। তো ফাংশন কল হবে বলে আমি কম্পাইলারকে বলে রাখি যে ফাংশন কল হতে চলেছে, তুমি এক্সিকিউশনের জন্য রেডি থাকো, মানে এইসব ব্যাপার তো হয় না। যখন গিয়ে আমি দেখলাম হ্যাঁ ফাংশন কল হচ্ছে, ফাংশন কলের একটা স্টেটমেন্ট রয়েছে, সাথে সাথে ফাংশন কল হচ্ছে, লিঙ্ক তৈরি হয়ে যায় সাথে সাথে অবজেক্টের সঙ্গে যে হ্যাঁ এবার তুমি ফাংশনটা কল করে নেবে, তো সেই লিঙ্কটা দিয়ে আমি ফাংশনটাকে কল করলাম, বা ফাংশনটাকে কল করার পরে ফাংশনটা এক্সিকিউট করে দিলাম। এই যে লিঙ্কটা তৈরি হয় ফাংশনটা কল হওয়ার পরে ফাংশনটা এক্সিকিউট হওয়া অবধি, সেই লিঙ্কটাকে আমরা বলে দিচ্ছি ডিনামিক বাইন্ডিং। আচ্ছা দেখ, এবার আমরা একটা বেসিক প্রোগ্রাম দেখব,
সি প্লাস প্লাসে। ধর আমি যদি সি প্লাস প্লাসে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাতে চাই, দেখ এটা হলো একটা বেসিক সি এর প্রোগ্রাম যেটাতে আমি হ্যালো ওয়ার্ল্ড সি প্লাস প্লাসের প্রোগ্রাম যেটাতে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাচ্ছি। দেখ কী করেছি এখানে, এই যে হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম লিখেছি, এটা হচ্ছে আমি লাইব্রেরিকে ইনক্লুড করছি, ঠিক আছে। এবার লাইব্রেরি কি আমরা জানি, যেখানে আমরা প্রি ডিফাইন্ড অনেক ক্লাসেস বল ফাংশনস বল যেগুলো রেখে দিয়ে থাকি, বা কিওয়ার্ডসগুলো যেগুলো আমরা ইউজ করি সেগুলো লাইব্রেরিতে রাখা থাকে। সেমভাবে ইউজিং নেম স্পেস এসটিডি ইউজ করছি। এন্ড মেইন বলে আমার ফাংশনটার ভিতরে ঢুকছি। সি আউট হচ্ছে, যেমন আমরা সিতে প্রিন্ট এফ ইউজ করতাম, এখানে সি আউট ইউজ করি। প্রিন্ট এফ দিয়ে প্রিন্ট করতাম, স্ক্যান এফ দিয়ে কী করতাম, রান টাইম ডেটা স্ক্যান করতাম বা ইনপুট নিতাম, তাই না। এখানে সি প্লাস প্লাসের ক্ষেত্রে সি আউট দিয়ে প্রিন্ট করি, আর সি ইন দিয়ে আমরা ডেটাটাকে ইনসার্ট করি বা ডেটাটাকে রান টাইম যে ইনপুটটা নিই সেটা সি ইন, আর সি আউট হচ্ছে প্রিন্ট করার জন্য। তাই জন্য ধর হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, তাহলে আমি সি আউটের মধ্যে অলওয়েজ সি আউট, তারপরে অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকে, তারপরে তুই যেটা প্রিন্ট করতে চাস সেটা হ্যালো ওয়ার্ল্ড, আর তারপর শেষে একটা রিটার্ন 0 দিয়ে আমি ক্লোজ করে দিলাম। তাহলে এই ফাংশনটাকে আমাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেবে। আচ্ছা, এবার আমরা জানবো হচ্ছে যে সি প্লাস প্লাসের কিছু স্ট্যান্ডার্ড লাইব্রেরিজ থাকে। স্ট্যান্ডার্ড লাইব্রেরিজ বলতে মানে যেগুলো ধর আমরা ইম্পোর্ট করব বা ইনক্লুড করব প্রোগ্রামিং করার সময়। 3 রকমের পার্ট থাকে, 3টে হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। বলছে প্রথমটাকে বলা হয় যে কোর ল্যাঙ্গুয়েজ, যে ধর ফার্স্ট পার্টটা হচ্ছে যেখানে কোর ল্যাঙ্গুয়েজ লেখার জন্য ধর বিভিন্ন ইনক্লুডিং কোনো ভ্যারিয়েবলস বা ডেটা টাইপস সেইগুলো থাকে। মানে আমার যে ফার্স্ট পার্টটা স্ট্যান্ডার্ড লাইব্রেরির, সেই ফার্স্ট পার্টে কি থাকে, আমার প্রোগ্রামিং করার জন্য যে কোর ল্যাঙ্গুয়েজটা, যে ল্যাঙ্গুয়েজ আমি লিখছি সেই ল্যাঙ্গুয়েজটার জন্য যে আমি ধর কী ইউজ করি, ভ্যারিয়েবলস ইউজ করি, ডেটা টাইপস ইউজ করি, তারপর সেই ডেটা টাইপ ইউজ করার জন্য কিছু কিছু কিওয়ার্ডস ইউজ করি বিভিন্ন রকম, সেই কিওয়ার্ডসগুলো সেই সবগুলো ওই লাইব্রেরির মধ্যে থাকে, যেগুলো হচ্ছে আমার ফান্ডামেন্টাল জিনিসপত্র দরকার প্রোগ্রামিংটা করার জন্য। আর এই সি প্লাস প্লাসে আমাদের স্ট্যান্ডার্ড লাইব্রেরি, এই স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে আমি আরও কী পাই, স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে আমরা ফাংশনস পাই, ফাইলস পাই, স্ট্রিংস পাই। এই স্ট্যান্ডার্ড লাইব্রেরি আমাদের স্ট্যান্ডার্ড যে লাইব্রেরিটা দরকার, মানে যে এই যে এটা যে ধর নেম স্পেস এসটিডি যেটা নিলাম, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড লাইব্রেরি এসটিডি। এই স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে আমার তাহলে কী কী থাকছে, ফান্ডামেন্টাল জিনিস যেগুলো আমার দরকার সেগুলো থাকছে। তারপর যে বিভিন্ন রকম ফাংশনস, বিভিন্ন রকম ফাইলস, স্ট্রিংস যদি আমার দরকার হয় সেগুলো থাকছে। তাছাড়া কী কী থাকছে, এই আরেকটা থাকে যে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি, তার মধ্যে আমার বিভিন্ন রকম মেথডস যেগুলো ম্যানিপুলেটিং ডেটা স্ট্রাকচারস থাকে সেইগুলো আমার স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে থাকে, যেগুলো আমরা প্রোগ্রামিং করার সময় ইউজ করি। দেখ সি প্লাস প্লাসে আমরা কী কী ডেটা টাইপ ইউজ করতে পারি, ডেটা টাইপ যদি বলি, ডেটা টাইপস আমরা ইউজ করতে পারি, ধর বুলিয়ান ইউজ করতে পারি সি প্লাস প্লাসের ক্ষেত্রে, বুলিয়ান ডেটা টাইপ ইউজ করতে পারি, যেটাকে আমরা কি লিখি বল, বুল দিয়ে লিখি। ক্যারেক্টার ইউজ করতে পারি, অবশ্যই যেটা আমরা ক্যার দিয়ে সিগনিফাই করি। ইন্টিজার ইউজ করতে পারি, যেটাকে আমরা ইন্ট দিয়ে সিগনিফাই করি। ফ্লোটিং পয়েন্টও ইউজ করতে পারি, ফ্লোটিং পয়েন্ট যেটা দিয়ে আমরা কি দিয়ে লিখি, ফ্লোট দিয়ে লিখি। ডাবল ফ্লোটিং পয়েন্টও ইউজ করতে পারি। যেটাকে আমরা ডাবল দিয়ে সিগনিফাই করি। এছাড়া যদি কোনো ভ্যালিউলেস যেটা থাকে, যেটাকে আমরা বেসিক্যালি ভয়েড বলি, রিটার্ন টাইপে ইউজ করে থাকি আমরা অনেক সময় ভয়েড, এইভাবে আমরা এগুলো ইউজ করতে পারি। সি প্লাস প্লাসের ক্ষেত্রেও কিন্তু লোকাল ভ্যারিয়েবলস, গ্লোবাল ভ্যারিয়েবলস এই জিনিসগুলো ইউজ করা হয়।
লোকাল ভ্যারিয়েবলস কোনগুলোকে বলা হয়? ধর তোর কোনো একটা ফাংশনের মধ্যে কোনো একটা ভ্যারিয়েবলকে তুই ডিক্লেয়ার করিস, সেটা হচ্ছে ওই ফাংশনের জন্য লোকাল ভ্যারিয়েবল। কিন্তু সেটাকে তুই বাইরে কোনোভাবে সেটাকে ইউজ করতে চাস, সেটা কিন্তু বাইরে থেকে অ্যাক্সেসিবল নয়, কারণ সেটা ওই ফাংশনের জন্যই লোকাল ভ্যারিয়েবল। আর গ্লোবাল ভ্যারিয়েবল আমাদের কী ছিল, যে তুই কোনো ফাংশনের বাইরে, ধর সেই কোনো একটা ফাংশনের বাইরে কি করেছিস, কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করেছিস, তো সেই ভ্যারিয়েবলটাকে তুই ফাংশনের ভিতরেও করতে পারিস। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি লোকাল আর গ্লোবাল। এই দেখ, এই যেমন ধর এই ফাংশন যেটা আমি লিখেছি লোকাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে, ধর ইন্ট মেইন, এর মধ্যে ইন্ট এ বি আর ইন্ট সি তিনটে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। এ এর ভ্যালু ধর 100 দিলাম, বি এর ভ্যালু 200 দিলাম, সি ইকুয়াল টু এ প্লাস বি দিলাম, সি আউট মানে সি এর ভ্যালু প্রিন্ট করতে দিলাম। তাহলে এখানে আরামসে এ প্লাস বি হবে, বি হয়ে সি এর ভ্যালু প্রিন্ট হয়ে যাবে। কিন্তু দেখ, এই যে এ বি সি এই সবকটা ভ্যালুই বা এই সবকটা ভ্যারিয়েবলই কিন্তু এই মেইনের মধ্যে। যদি আমি কোনোভাবে এই এ বি আর সিকে মেইনের বাইরে গিয়ে অ্যাক্সেস করতে চাই, তাহলে কিন্তু আর পারবো না। কেন পারবো না? কারণ ওইগুলো কিন্তু লোকাল ভ্যারিয়েবল। এই মেইনের মধ্যে ওরা কাজ করতে পারে, মেইনের বাইরে কিন্তু ওরা আর কাজ করতে পারে না, কারণ মেইনের বাইরে ওরা আর মানে ওরা অ্যাকচুয়ালি নেই, এক্সিস্টই করে না। ওরা মেইনের মধ্যেই এক্সিস্ট করে, কারণ মেইনের ক্ষেত্রে ওরা লোকাল, ওরা বাইরে এক্সিস্টই করে না। দেখ, এই প্রোগ্রামটা কি লিখেছি গ্লোবাল ভ্যারিয়েবলের। ধর ইন্ট জি বলে একটা গ্লোবাল ভ্যারিয়েবল দিয়েছি, মানে মেইনের দেখ বাইরে। এবার মেইনের ভিতরে ইন্ট এ আর বি দুটো ডিক্লেয়ার করেছি ভ্যারিয়েবল, এর ভ্যালু দিয়েছি আবার বি এর ভ্যালু দিয়েছি, আর জি ইকুয়াল টু লিখেছি এ প্লাস বি। দেখ, জি কিন্তু আমার মেইনের বাইরের একটা ভ্যারিয়েবল, কিন্তু আমি ওকে মেইনের ভিতর ঢুকিয়ে এ প্লাস বি করাচ্ছি, মানে এ আর বি এর অ্যাডিশন করে ভ্যালু জি এর মধ্যে রাখছি, আবার জিটাকে প্রিন্টও করাচ্ছি। এখানে কিন্তু আমি করতে পারবো খুব ইজিলি। কেন করতে পারবো? কারণ জি হচ্ছে এখানে গ্লোবাল ভ্যারিয়েবল। আর পড়া আচ্ছা, জি হচ্ছে এখানে গ্লোবাল ভ্যারিয়েবল, তাই জন্য যেহেতু জি গ্লোবাল ভ্যারিয়েবল, তাই জি ক্ষেত্রে আমি জি এর মধ্যে ভ্যালু রাখতে পারছি এ প্লাস বি। যেহেতু জি গ্লোবাল, এবার যেহেতু গ্লোবাল, তাই জন্য আমি ওকে মেইনের ভিতর থেকেও অ্যাক্সেস করতে পারবো, আবার মেইনের বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারবো, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো, কারণ ওকে আমি গ্লোবাল ভ্যারিয়েবল দিয়েছি। সেমভাবে যদি এই জিটা বাইরে থাকতো আর আমি বাইরে থেকে জি এর মধ্যে এ আর বি এর ভ্যালু ঢোকাতে চাইতাম, তাহলে কিন্তু পারতাম না। উল্টোটা করলে আর পারতাম না। কারণ উল্টোটা কেন পারতাম না? কারণ এ আর বি তো মেইনের জন্য লোকাল ভ্যারিয়েবল, জি সেখানে বাইরে আছে, তো জি সেখানে এ আর বিকে অ্যাক্সেস করতে পারে না, বা এ আর বি বাইরে বেরিয়ে অ্যাক্সেসেবলই নয়। ব্যাপারটা বোঝা গেছে লোকাল ভ্যারিয়েবল আর গ্লোবাল ভ্যারিয়েবলের ডিফারেন্সটা? তাহলে আরেকটা বেসিক জিনিস বলে দিই আজকে, সেটা হচ্ছে স্টোরেজ ক্লাস। স্টোরেজ ক্লাসও ইউজ করা হয় যখন আমরা বিভিন্ন রকম কি করি, ভ্যারিয়েবলস ডিক্লেয়ার করি। কি কি স্টোরেজ ক্লাস হয়? অটো, আরেকটা হয় রেজিস্টার, একটা হয় স্ট্যাটিক, আরেকটা হয় এক্সটার্ন। কি এগুলো? ধর আমরা যখন নর্মালি কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, সেই নর্মাল ভ্যারিয়েবল কিন্তু অটো ভ্যারিয়েবল হয়, মানে নর্মাল ভ্যারিয়েবল যেমন যেমন তুই বললি ডিক্লেয়ার করলি, অবজেক্টের মধ্যে থাকলো নর্মাল, সেটা সবসময় অটো স্টোরেজ ক্লাসের ভ্যারিয়েবল হয়। আচ্ছা, যদি কোনো ভ্যারিয়েবলকে রেজিস্টার ডিক্লেয়ার করিস, মানে অটো বলতে কীরকম বলতো, মানে ধর তুই ইন্ট এ ডিক্লেয়ার করেছিস, এই ইন্ট এটা হচ্ছে অটো স্টোরেজ ক্লাসের মধ্যে পড়ছে, মানে তুই এই ভ্যারিয়েবলটাকে আর কিছু ডিফাইন করে দিসনি, অটো স্টোরেজ ক্লাসের মধ্যে পড়ছে। এবার যদি আমি এটাকে লিখতাম রেজিস্টার ইন্ট এ, তাহলে আমার এই ভ্যারিয়েবলটা রেজিস্টার স্টোরেজ ক্লাসের মধ্যে পড়তো। রেজিস্টার স্টোরেজ ক্লাস মানে এই যে ভ্যারিয়েবলটা যেটা আমরা অটো, সেটা কিন্তু স্টোর হবে আমার মেমোরির মধ্যে, ঠিক আছে। কিন্তু যেটা রেজিস্টার স্টোরেজ ক্লাসের মধ্যে আছে,
সেই ভ্যারিয়েবলটা কিন্তু আমার রেজিস্টারের মধ্যে কি স্টোর হবে, রেজিস্টারের মধ্যে স্টোর হওয়া মানে রেজিস্টার কোথায় থাকছে, র্যামের মধ্যে। রেজিস্টারের মধ্যে স্টোর হওয়া মানে খুব তাড়াতাড়ি এর কাজটা হবে। এই যে ভ্যারিয়েবলটা খুব তাড়াতাড়ি কাজ করতে পারে, কারণ অলরেডি র্যামের মধ্যে গিয়েই স্টোর হচ্ছে সেই জন্যে। এবার যদি ধর এটাকে আমি লিখতাম স্ট্যাটিক ইন্ট এ, তাহলে এটা স্ট্যাটিক স্টোরেজ ক্লাসের মধ্যে চলে যেত। এবার স্ট্যাটিক স্টোরেজ ক্লাস বলতে কি বোঝানো হয়, ধর আমি যদি কোনো একটা প্রোগ্রামের মধ্যে কোনো একটা ভ্যারিয়েবলকে স্ট্যাটিক ডিক্লেয়ার করি, তার মানে ওই প্রোগ্রামের লাইফ স্প্যান যতক্ষণ থাকবে ততক্ষণ ওই ভ্যারিয়েবলটার মধ্যে কোনো ভ্যালু চেঞ্জ হবে না। দেখ নর্মালি কি হয়, ধর একটা প্রোগ্রামের মধ্যে একটা ফাংশানের 2বার কি 3বার করে কল হচ্ছে, তো একটা ফাংশন যেই একবার করে কল হয়, মানে যখনই কল হয় তখনই তার ভ্যারিয়েবলগুলো নতুন করে ইনিশিয়ালাইজ হতে থাকে। মানে ধর প্রথম কলের সময় ধর ভ্যারিয়েবলটার ভ্যালু 10 দাঁড়িয়েছিল, আবার যখন সেকেন্ড কল হলো তখন কিন্তু নতুন করে ধর আবার 0 দিয়ে ইনিশিয়ালাইজ হলো, তারপরে আবার ধর ইনক্রিমেন্ট হতে শুরু হলো। ধর আমার কাছে কোনো লুপ টুপ আছে, তো আবার কোনোভাবে ইনক্রিমেন্ট হতে শুরু হলো। মানে এইভাবে যতবার কল হবে ততবার কিন্তু নতুন করে ইনিশিয়ালাইজ হবে আর কাজ করবে। কিন্তু যদি সেই ভ্যারিয়েবলটাকে স্ট্যাটিক ডিক্লেয়ার করা হয়, তাহলে যতবার খুশি কল করা হোক না কেন ওই ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না। মানে আগের বার 10 ছিল, তো সেকেন্ড কলের সময় ধর আবার ইনক্রিমেন্ট হয়ে 20 হয়ে গেল, থার্ড কলের সময় হয়তো আবার ইনক্রিমেন্ট হয়ে 30 হয়ে গেল। মানে কোনোবারই ভ্যালুটা মুছে যাবে না, যতবারই কল হোক না কেন ইনিশিয়ালাইজেশনটা বারবার নতুন করে আর হবে না। আর লাস্ট যেটা সেটা বলা হচ্ছে এক্সটার্ন। ধর এক্সটার্ন ইন্ট এ লিখলাম। এক্সটার্ন মানে আমি যে কোনো একটা ভ্যারিয়েবলকে গ্লোবাল ভ্যারিয়েবল বানিয়ে দিতে পারি এক্সটার্ন ওয়ার্ডটা ইউজ করে। মানে কীরকম, দেখ আমি একটু গ্লোবাল ভ্যারিয়েবল শিখেছি, আমাকে কী করতে হয়েছে, সব ফাংশনের বাইরে গিয়ে আমাকে গ্লোবালি যদি কোনো ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করি তাহলে সেটাকে আমি গ্লোবাল ভ্যারিয়েবল বলতে পারতাম। কিন্তু ধর আমি কোনো ফাংশনের মধ্যে একটা ভ্যারিয়েবলের আগে এক্সটার্ন কিওয়ার্ডটা বসিয়ে দিলাম, তার মানে কি হলো, আমি ওই ভ্যারিয়েবলটাকে যে কোনো জায়গা থেকে যে কোনো ক্লাস থেকে যে কোনোভাবে আমি ওই ভ্যারিয়েবলটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারি, যেহেতু আমি এক্সটার্ন ওয়ার্ড দিয়ে অলরেডি ভ্যারিয়েবলটাকে একটা এক্সটার্নাল অ্যাক্সেস দিয়ে দিয়েছি, যে ভ্যারিয়েবলটাকে এক্সটার্নালি যে কেউ অ্যাক্সেস করতে পারে, তাই জন্য ওটাকে এক্সটার্ন বলা হচ্ছে। তাহলে এই যে স্টোরেজ ক্লাসগুলো কিন্তু আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময়, প্রোগ্রামিং করার সময় কিন্তু আমরা ইউজ করে থাকি। যখন যেটা আমার কাজে দরকার তখন ঠিক সেই স্টোরেজ ক্লাসগুলোকে আমরা ইউজ করি। ঠিক আছে, তাহলে আজকে আমি মোটামুটি C++-এর একটা একদম বেসিক একটা ক্লাস নিলাম, অল্প টাইমেরই নিলাম, জাস্ট একটা ওভারভিউ। এরপরে আমরা আরও অনেক ডেপথে যাব, সেগুলো আস্তে আস্তে চ্যাপ্টার বাই চ্যাপ্টার করব। ঠিক আছে, আজকে এই অবধি থাকুক তাহলে।